আজকে আমরা যে গল্পটি পড়ব তার নাম হচ্ছে ঘুমায় পড়িব আমি। গল্পটি লিখেছেন আহমদ মোস্তফা কামাল এবং গল্পটি নেওয়া হয়েছে তারই লেখা বই, যার নাম হচ্ছে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বলে। এই যে শুয়ে আছি হাসপাতালের শুভ্র বিছানায়, খোলা জানালা দিয়ে আকাশ দেখছি, আর আমার চারপাশে এখন কেউ নেই। এটা আমার জীবনের এক বড় ধরনের, একমাত্রই বলা যায়, শখ পূরণের আনন্দ দিচ্ছে। সারা জীবনই আমার শখ, সাধ বা ইচ্ছে বলতে তেমন কিছু ছিল না, কিন্তু কেন, কখন, কিভাবে জানি না, আমার ভেতরে এমন একটি অদ্ভুত স্বাদ জন্ম নিয়েছিল। আমার মৃত্যু যেন হয় হাসপাতালে, না, ওয়ার্ডের হইহুল্লোর মধ্যে নয়, নিঃসঙ্গ কেবিনে। সেখানে বিছানায় ধবধবে সাদা চাদর বিছানো থাকবে, দরজা জানালার পর্দা হবে অফ হোয়াইট বা একটু ঘিয়ে রঙের হতে পারে, আর জানালার পর্দা সরিয়ে দিলে আকাশ দেখা যাবে, এবং অবশ্যই আমার চারপাশে তখন কেউ থাকবে না। নিঃসঙ্গই আমি নিঃশব্দে ঘুমিয়ে পড়ব। এখন অবাক হয়ে ভাবছি, আমার সেই স্বাদ সত্যি সত্যি পূরণ হতে চলেছে। যদিও মরিনি এখনো, কিন্তু আমার কল্পনার সঙ্গে হুবহু মিলে যাওয়া এই হাসপাতালের কেবিন, সেই রকম ধবধবে শুভ্র বিছানা, অফ হোয়াইট পর্দা, আর জানালা দিয়ে আকাশ দেখা। এর আগেও আমি কয়েকবার হাসপাতালে এসেছি, এমন হুবহু মিলেনি কখনো, এখন মিলে যাচ্ছে। কল্পনার হিসেব এইভাবে মিলে গেলে কার না ভালো লাগে, আমারও লাগছে। বিশেষ করে যে জীবন আমি কাটিয়ে এলাম কোনো হিসেব না মিলিয়েই, কোনো স্বাদ আহ্লাদের তোয়াক্কা না করেই, সেখানে মৃত্যু মুহূর্তের স্বাদ পূরণ হওয়া কি কম কথা? কিন্তু কেনই বা বারবার মৃত্যুর কথা ভাবছি আমি? খুব শিগগিরই যে মারা যাব, কিংবা এবার আর হাসপাতাল থেকে বাসায় ফেরা হবে না, এমন কি কোনো কথা আছে? না, তা নেই। ডাক্তাররা স্পষ্ট করে কিছুই বলেননি আমাকে, কিন্তু তবুও আমি মোটামুটি নিশ্চিত যে আমি আর বেশি দিন নেই। আত্মীয় স্বজনদের বিরামহীন আনাগোনা, তাদের হাবভাবই বলে দিচ্ছে আমার সময় শেষ হয়ে এসেছে। আমার ধারণা, ডাক্তার আমাকে কিছু না বললেও নিশ্চয়ই আত্মীয় স্বজনদের সেরকমই ইঙ্গিত দিয়েছেন, তাই তো এমন দেখতে আসার ধুম। একমাত্র শেষবারের মতো দেখার জন্যই এমন ধুম পড়ে যেতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে কোনোদিনই কোনো রকম সম্পর্ক ছিল না আমার। বড় হয়ে ওঠার পর দু বোনের বাসা ছাড়া আর কোথাও গিয়েছি বলেও মনে পড়ে না। অথচ আমাকে দেখতে আসছে এমন সব লোকজন যাদের অনেককেই আমি ভালো করে চিনিও না। বোনরা বলে না দিলে স্মৃতি হাতড়ে সম্পর্ক উদ্ধার করা আমার জন্য রীতিমতো অসম্ভব হয়ে পড়ছে। ব্যাপারটা একই সঙ্গে আমাকে অভিভূত ও বিরক্ত করে তুলছে। বিরক্ত তার কারণ, জীবনের শেষ মূল্যবান মুহূর্তগুলো এদের সঙ্গে সৌজন্য দেখাতে দেখাতেই ফুরিয়ে যাচ্ছে। অন্যদিকে অভিভূত কারণ যাদের সঙ্গে আমি ইচ্ছে করেই কোনো সম্পর্ক রাখিনি, বিয়ে, জন্মদিন, এমনকি মৃত্যুর মতো সামাজিক অনুষ্ঠান আয়োজনেও যাদের কাছে যায়নি, তারাও ছুটে আসছেন, পাশে বসছেন, গভীর মমতা নিয়ে কথা বলছেন। আচ্ছা, মানুষ এত সামাজিক হয় কিভাবে? আমি তো পারলাম না। সারা জীবন সবার কাছ থেকে, সবকিছু থেকে দূরে সরে রইলাম, বিচ্ছিন্ন হয়ে রইলাম, আর নিঃসঙ্গতার পূজা করলাম। তো এই যে চেনা অচেনা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের এত আনাগোনা, এ কি খামোখা? এর আগেও আমি অসুস্থ হয়েছি, তখন তো এতটা দেখিনি। এরা কি তবে আমার নিশ্চিত মৃত্যুর কথা জেনে শেষবারের মতো দেখতে আসছে আমাকে? আমার সেরকমই সন্দেহ। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আমি মরে যাচ্ছি এই সংবাদেই বা এত বিচলিত হওয়ার কি হলো? আমি কোনো বিখ্যাত মানুষ নই, সামাজিক জীবনেও অসফল, প্রায় ব্যর্থই বলা চলে। সফল কিংবা বিখ্যাত মানুষদের অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজন থাকে, অমুক আমার এই হয়, এই পরিচয় দেওয়া যায় যে। আমার তো তেমন কোনো খ্যাতি নেই, সাফল্যও নেই, বরং সবার মধ্যে ভীষণ রকম বেমানান, খাপছাড়া এক মানুষ আমি। কেউ কখনো পাশে পায়নি আমাকে, না পরিবার পরিজন, না আত্মীয় স্বজন, না বন্ধু সহকর্মী। এই যে আমাকে ভিড় করে দেখতে আসা, এটাই অবশ্য আমার সন্দেহের একমাত্র কারণ নয়। আরও একটি গভীর কারণ আছে। এই করুণ হাসপাতালের বিছানায় শুয়ে ফেলে আসা দিনগুলোর কথা একসঙ্গে মনে পড়ে যাচ্ছে আমার। শুনেছি মৃত্যুর আগে আগে মানুষের চোখের সামনে তার সমগ্র জীবনটাই উপস্থিত হয়। তেমনটাই কি আমারও হচ্ছে? কত তুচ্ছ সব ঘটনা,
যে এতদিন বিস্মৃতির আড়ালে পড়ে প্রায় বিলীন হয়ে গিয়েছিল, কত সামান্য সব বিষয়ও এসে আমার চোখের সামনে দাঁড়াচ্ছে, যে নিজেই অবাক হয়ে যাচ্ছি। দু একটা উদাহরণ দিই। ছোটবেলায় আমার বয়স তখন 7-8 বছর। আব্বা কোরবানি দেবেন বলে ঈদের 4-5 দিন আগেই একটা খাসি কিনে এনেছিলেন, যেন শেষ মুহূর্তে কেনার ঝক্কি পোহাতে না হয়। দুদিনেই খাসিটার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল। কত কথা ওটার সঙ্গে, কত গল্প, একতরফা কথাবার্তা, বলাই বাহুল্য। কিন্তু আমার মনে হতো ও যেন আমার সব কথা বুঝতে পারছে। অন্যান্য বাসা থেকে যেমন একই উদ্দেশ্যে কিনে আনা ছাগলদের অসহিষ্ণু ডাক শোনা যেত, ওটা তেমন বিরক্ত করতো না। কিন্তু এই বন্ধুত্ব যে দুদিনই সাঙ্গ করতে হবে, তা বোঝার মতো বয়স আমার ছিল না। বাবা মা সম্ভবত আমার মাতামাতি দেখে শঙ্কিত হয়ে পড়েছিলেন। হয়তো সেজন্যই ঈদের আগের রাতে আমাকে বললেন, ওটাকে কিন্তু কালকে জবাই করা হবে, সকালে উঠে তুমি ওকে গোসল করিয়ে দিও। কেন জবাই করা হবে কেন? সেটাই নিয়ম। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারকে মোটেই পাত্তা না দিয়ে আমি মর্জি শুরু করলাম। ওকে আমি কিছুতেই মারতে দেব না, সেটাও ঘোষণা করলাম। আব্বা তখন নরম সুরে আমাকে বোঝাতে বসলেন, শোনো বাবা, কোরবানির পশুরা বেহেশতে যায়। তুমি যখন বেহেশতে যাবে তখন ওর সঙ্গে তোমার দেখা হবে। ও তোমাকে পিঠে নিয়ে বেড়াবে। সেটা কত ভালো হবে না? কিন্তু বেহেশত, কোরবানি, আল্লাহর সন্তুষ্টি, এইসব ধোয়াটে ব্যাপারে আমার মন গলল না। ঈদের দিন সকালে আমি ওটার গলা জড়িয়ে ধরে বসে রইলাম। ঈদের দিন, যেখানে আমার সমবয়সী বাচ্চারা সবাই নতুন কাপড় চোপড় পরে ঘুরে বেড়াতে শুরু করেছে, সেখানে আমি ওসব কোনো দিকে ভ্রুক্ষেপ না করে বসে আছি ছাগল নিয়ে। এমনকি আমার জন্য কেনা নতুন জামা কাপড় পর্যন্ত পরিনি। আব্বা আম্মা কত বোঝালেন, কিন্তু আমি নাছোড়বান্দার মতো বসেই রইলাম। তারপর দেখলাম আব্বা খানিকটা বিরক্ত হয়ে বেরিয়ে গেলেন, আর ঘন্টা দুয়েক পরে কোত্থেকে একটা বাচ্চা ছাগল নিয়ে এলেন। নিশ্চয়ই ওটা জোগাড় করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছিল তাকে। আর ঈদের সকালেই অমন অনাকাঙ্ক্ষিত ঝামেলায় বিরক্ত হয়েছিলেন খুব। কিন্তু আমাকে সেটা এতটুকু বুঝতে না দিয়ে বললেন, দেখো, তোমার জন্য কত সুন্দর একটা বাচ্চা ছাগল এনেছি, এটাকে তুমি বড় করে তোলো। এখন ওটা দাও, ওটা কোরবানির জন্য এনেছি তো, কোরবানি না দিলে আল্লাহ গোনা দিবেন। আবার সেই ধোয়াটা ব্যাপার। কিন্তু গোনা যে খুব খারাপ একটা ব্যাপার, বাবা মা অনেক আগেই সেই অনুভূতিটা আমার ভেতরে ঢুকিয়ে দিতে পেরেছিলেন। অতএব ওটাকে ছাড়তেই হলো। তাছাড়া নতুন একটা পেয়ে আমি আরো খুশি। কি সুন্দর সাদা কালো রং, আর চোখ দুটো কি মায়াময়। কোরবানির খাসিটাকে দূরে নিয়ে গিয়ে জবাই করলেন আব্বা। নতুন একটা পেয়েছি, তবুও ওটার জন্য মনটা কাঁদতে লাগলো। আর সেই প্রথম মনে হলো কোরবানি একটা নিষ্ঠুর ব্যাপার। সারা জীবনও এই ধারণা বদলায়নি আমার। কোরবানি ছাড়াও যে প্রতিদিন হাজার হাজার পশু জবাই করা হচ্ছে, সেসবের মাংস আমিও খাচ্ছি, এটা বুঝেও কখনো কোরবানির ব্যাপারটাকে মেনে নিতে পারিনি আমি। তো বাচ্চা খাসিটাকে মহা আনন্দে পালতে লাগলাম। ওটার সঙ্গেও সহজেই বন্ধুত্ব জন্মে গেল আমার। নিজের নামের সঙ্গে মিলিয়ে ওর নাম দিলাম খোকন। আব্বা ছিলেন সরকারি কর্মকর্তা। কলোনিতে বিরাট বাসা, বাসার সামনে বড় মাঠ। ওটাকে বড় করে তুলতে তাই তেমন বেগ পেতে হলো না। বাসার পেছনের দিকের বারান্দায় খোকনের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন আব্বা। কিন্তু বাসার ভেতরেও ওর ছিল অবাধ যাতায়াত। অচিরেই ও আমাদের পরিবারেরই একজন হয়ে উঠল। বাবা, মা, বোনরাও ওকে আপন করে নিল। আর না নিয়ে উপায়ও ছিল না। খুব আহ্লাদ শিখে গিয়েছিল ও। যেমন ছুটির দিন সকালে আব্বা যখন মহা আরাম করে পেপার পড়তেন, খোকন তখন তার দু পায়ের মাঝখানে মাথা গুঁজে দাঁড়িয়ে থাকত। আর আব্বাও ওর মাথায় হাত বুলিয়ে আদর করতেন। আবার মার সঙ্গেও ছিল ওর দারুণ ভাব। রান্নাঘরে গিয়ে মার কাছে দাঁড়িয়ে থাকতো। মা আদর করে বলতেন, এখানে কি চাস, মাঠে গিয়ে খেলা কর যা। কিন্তু ও যেত না, উল্টো নতুন গজানো শিং দিয়ে মার পিঠে আস্তে আস্তে গুঁতো দিত। বোনদের মনও জয় করে নিয়েছিল খোকন। বোনরা যখন পড়তে বসতো বা সাজতে দাঁড়াতো আয়নার সামনে, তখন ও গিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতো চুপচাপ। ওরা দুষ্টুমি করে বলতো, তুই তো ছেলেদের মতো দুষ্ট হয়েছিস রে খোকন, শুধু মুখের দিকে হা করে তাকিয়ে থাকিস। খোকন তখন ছেলেদের মতো হওয়ার আনন্দে অথবা অপমানেও হতে পারে লাফ ঝাঁপ শুরু করত, আর বোনরা হেসে কুটিপাটি হতো। আমার সঙ্গে তো ওর আহ্লাদের কোনো সীমাই ছিল না। আমি যখন স্কুলে যেতাম, ও আমার সঙ্গে সঙ্গে কলোনির গেট পর্যন্ত আসতো। মা দাঁড়িয়ে থাকতেন বাসার দরজায়। আমি মাকে দেখিয়ে খোকনকে বলতাম, ওই যে মা দাঁড়িয়ে আছে, মার কাছে যাও, আমি স্কুল থেকে এসে তোমাকে নিয়ে খেলতে যাব।
ও আমার মুখের দিকে একটু তাকিয়ে থেকে কি বুঝতো কে জানে, এক ছুটে মার কাছে গিয়ে দাঁড়াতো। স্কুল থেকে ফিরলে কোত্থেকে যেন লাফাতে লাফাতে এসে হাজির হতো। পড়তে বসলে টেবিলের নিচে গিয়ে আমার পায়ের কাছে বসে থাকতো। খেতে বসলে কাছে এসে দাঁড়িয়ে থাকতো। নিজে গিয়ে আদর করে ওকে শুইয়ে না দিলে ঘুমোতে যেতে চাইতো না। ঠিক যেন একটা মানব শিশু, এমনই আচরণ ছিল ওর। বিকেলে যখন মাঠে খেলতে যেতাম তখন ও সঙ্গে যেতে যেত। আর এই নিয়ে বন্ধুরা খ্যাপাতো খুব, বলতো ছাগলের সঙ্গে ঘুরতে ঘুরতে তুইও ছাগল হয়ে যাচ্ছিস, ওটাকে বেঁধে রেখে আসতে পারিস না। বন্ধুদের ওইসব টিটকারিতে অতিষ্ঠ হয়ে আমি খেলতে যাওয়াই বন্ধ করে দিলাম। খেলাধুলা ছাড়া যায়, খোকনকে তো আর ছাড়া যায় না। আমার এই ছাগল প্রীতি আব্বা, মা, বোনরা ছাড়া আর কেউ কখনো ভালো চোখে দেখেনি। পরবর্তী জীবনেও যখন কোনো বন্ধু বান্ধবী, এমনকি বিবাহিত জীবনে স্ত্রীর কাছেও খোকনের কথা বলতে গিয়েছি, সবাই হাসতে হাসতে অস্থির হয়ে গেছে। ছাগল, একটা ছাগলের জন্য এত ভালোবাসা? কেউ কখনো ভেবেই দেখেনি এই প্রাণীটি কি নিরীহ আর মায়াময়। যা হোক, খোকনকে নিয়ে আমি ভালোই ছিলাম। বন্ধুদের সঙ্গ ছেড়ে, খেলাধুলা ছেড়ে কেবল ওকে নিয়েই আমার সময় বেশ কেটে যেত। কিন্তু একদিন স্কুল থেকে ফিরে ওকে আর দেখা গেল না। মাকে জিজ্ঞেস করলাম, দারোয়ান কাকাকে জিজ্ঞেস করলাম, মালিকে জিজ্ঞেস করলাম, না, কেউই অনেকক্ষণ ধরে খোকনকে দেখেনি। না খেয়ে না কাপড় ছেড়ে আমি ওকে খুঁজতে বেরোলাম। খোকন খোকন করে ডাকাডাকি করলাম, ও এলো না। মা বললেন, নিশ্চয়ই আছে কোথাও, এসে পড়বে, তুই আগে খেয়ে নে। কিন্তু মার কথায় ভরসা পেলাম না। সারাদিন যেখানেই থাকুক, আমার ফেরার সময় হলেই তো ও বাসায় চলে আসে। তাহলে ও কি হারিয়ে গেল? সন্ধ্যা পেরিয়ে গেল, তবু ওকে ফিরতে না দেখে বাবা মা চিন্তিত হয়ে পড়লেন। আব্বা, দারোয়ান কাকা, মালি আর পিয়ন বিভিন্ন দিকে বেরিয়ে পড়ল তাকে খুঁজতে। কিন্তু ওকে আর পাওয়া গেল না। আমি ততক্ষণে কাঁদতে শুরু করেছি। মনে পড়ে সেই রাতে আমি কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছিলাম। খোকন আর ফিরে আসেনি। কি যে ঘটেছিল ওর ভাগ্যে কে জানে। নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে বেঁচে দিয়েছিল। খোকনের জন্য এরপরও আমি অনেক দিন কেঁদেছি, মনে মনে খুঁজেছি আর ওর ফিরে আসার অপেক্ষায় থেকেছি। শুধু আমিই নই, বাসার অন্য সবাইও কেমন মনমরা হয়ে গিয়েছিল। ও যেন নিছক একটা প্রাণী ছিল না, হয়ে উঠেছিল আমাদের পরিবারেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য। এমনকি মাকেও আমি খোকনের কথা বলতে বলতে চোখ মুছতে দেখেছি। একদিন শুনেছি মা আব্বাকে বলছেন, খোকাটা কেমন হয়ে গিয়েছে দেখেছ, শুধু মন খারাপ করে চুপচাপ বসে থাকে, তুমি ওর জন্য আরেকটা ছাগল কিনে নিয়ে এসো। উত্তরে আব্বা বলেছিলেন, না খোকার মা, এটা করা ঠিক হবে না। আরেকটা কিনে আনলে ওটাকে ও ভালোবেসে ফেলবে, কিন্তু ওটাও তো একইভাবে হারিয়ে যেতে পারে। তখন খোকা আবার আরেকটা শোক পাবে। আর তাছাড়া একটা ছাগল আর কতদিনই বা বাঁচে বলো। খোকন হারিয়ে না গেলেও তো আর বেশি দিন বাঁচত না, বড়জোর 2 থেকে 3 বছর। কেমন বুড়িয়ে যাচ্ছিল দেখনি। খোকা যা শুরু করেছিল, খোকনটা হঠাৎ মরে টরে গেলে ওকে আর সামলানো যেত না। আমার তো চিন্তাই হতো মাঝে মাঝে, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো ঠিক হবে না, তার চেয়ে ওকে এমনিতেই ভুলে যেতে দাও। আমি খোকনের শোক ভুলেছিলাম। সব শোকই একদিন ম্লান হয়ে যায়, সব স্মৃতি একদিন ধূসর হয়ে যায়। এমনকি প্রিয়জনের মৃত্যুর শোকও একদিন কাটিয়ে ওঠে মানুষ। আমিও উঠেছিলাম। বড় হয়ে হয়তো হঠাৎ কখনো খোকনের কথা মনে পড়তো আমার, মনটাও খারাপ হয়ে যেত, কিন্তু সেই তীব্র কষ্টের অনুভূতিটা আর হতো না। কিন্তু কালকে এখানে শুয়ে ওকে মনে পড়তেই চোখ ভিজে গেল জলে। আমি অস্ফুট স্বরে খোকন খোকন বলে ডাকতে লাগলাম আর হু হু করে কাঁদতে লাগলাম। এখন ভেবে অবাক লাগছে, এই এতদিন পর, 30-32 বছর তো হবেই, খোকনের কথা মনে করে আমার এমন কান্না পেল কেন? মনটা কি খুব দুর্বল হয়ে গেছে আমার? আমি তো কাঁদতে ভুলেই গিয়েছিলাম। এমনকি বাবা মার মৃত্যুর পরও আমি কাঁদিনি। এত সব জমানো কান্না কি কালকে একসঙ্গে বেরিয়ে এসেছিল? খোকন হারিয়ে যাবার পর আমি ভীষণ নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। বন্ধুদের সঙ্গে খেলাধুলা তো আগেই বাদ দিয়েছিলাম, এবার কথাবার্তাও বন্ধ হলো। কারণ আমাকে দেখলেই ওরা টিটকারি করতো, কিরে, ছাগল হারিয়ে তুই পাগল হয়ে গেলি নাকি? খোকনকে নিয়ে এরকম টিটকারি সহ্য করা আমার পক্ষে সম্ভব ছিল না। ওদের সঙ্গ তাই ছাড়তেই হলো। আমার এই অবস্থা দেখে বাবা মা নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আব্বা তাই একদিন কয়েকটা গল্পের বই এনে দিয়ে বললেন, এগুলো পড়ে দেখ, ভালো লাগবে। সত্যিই তাই। বইগুলো পড়তে পড়তে যেন ভিন্ন একটি জগতের দেখা পেলাম আমি, যা আমার চেনা নয়, আবার ঠিক অচেনাও নয়। বইগুলো দ্রুতই পড়া হয়ে গিয়েছিল আমার। আব্বা আবার কিছু বই এনে দিলেন। এভাবেই বইয়ের সঙ্গে প্রেম জন্মালো আমার। খোকনের শোক ধীরে ধীরে থিতিয়ে আসতে লাগলো। বই আমাকে যে নতুন পৃথিবীর সন্ধান দিয়েছিল,
ওতেই ছিল আমার আনন্দময় পরিভ্রমণ। এমনকি বন্ধু বান্ধবদের প্রয়োজনীয়তাটাও রইল না আর। তখন কি আর জানতাম এ এক সর্বনাশা নেশা, মানুষকে যা একা করে দেয়, পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলে। একদিকে খোকনের হারিয়ে যাওয়া, অন্যদিকে ক্লাসের বই ছাড়া অন্যান্য বই পড়ার প্রতি এই হঠাৎ তীব্র ঝোঁকের কারণেই সেবার স্কুলের ফাইনাল পরীক্ষা খারাপ হলো আমার। সেই প্রথমবারের মতো আমি ফার্স্ট হতে পারলাম না। ব্যাপারটা আমার জন্য ছিল অবিশ্বাস্য। আমি যে ফার্স্ট ছাড়া অন্য কিছু হতে পারি এটা কখনো ভেবেই দেখিনি। বরাবরের ফার্স্ট বয়রা হয়তো তা ভাবেও না। বাসায় এসে কান্নাকাটি করলাম খুব। বাবা মা সান্ত্বনাও দিলেন, আদর করে বোঝালেন, একবার খারাপ করেছো তো কি হয়েছে, এবার মন দিয়ে পড়াশোনা করো, দেখবে আবার ভালো করতে পারবে। আজ এসব কথা ভেবে তাদের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠছে। আমার কোমল অনুভূতিগুলোর কি মূল্যই না তারা দিতেন, কি সযত্নেই না লালন করতেন আমার কৈশোরিক আবেগগুলো। তো আমি আবার পুরোদমে পড়াশোনা শুরু করলাম। পজিশনটা একবারের জন্য হাতছাড়া হতেই আমি বুঝতে পেরেছিলাম আমি সবসময় ফার্স্ট হতে চাই। স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ওই একবার ছাড়া আমি বরাবর প্রথম হয়েছি। এও এক নেশার মতো। অনেক পরে আমি বুঝতে পেরেছিলাম ওই যে ফার্স্ট বয় যায়, এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে এক প্রচ্ছন্ন, না প্রচ্ছন্ন নয়, প্রকাশ্যই গৌরব। এবং সেই মেসেজ, এই ছেলেটি সবার চেয়ে মেধাবী, তাই সবার থেকে আলাদা। ফার্স্ট হওয়ার নামে আসলে আমি সবসময় সবার থেকে আলাদা হতে চেয়েছি। আর আলাদা হওয়ার জন্য আমার কাছে তখন ফার্স্ট হওয়া ছাড়া অন্য কোনো অস্ত্র ছিল না। বই পড়া আর আলাদা হওয়া, এই দুই নেশা পরবর্তীকালে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিল। ইউনিভার্সিটি থেকে বেরোতে না বেরোতে যখন কিছুদিন বেকার জীবনযাপনের কথা ভাবছি, তখনই ইউনিভার্সিটিতে জয়েন করার সুযোগ এলো। আব্বার ইচ্ছে ছিল, মাও চেয়েছিলেন আমি যেন বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যাই। কিন্তু যে কোনো কারণেই হোক, আব্বার চাকরিটা আমার ভালো লাগতো না। ফলে ওইরকম একটি জীবনের মধ্যে পড়ে যাবার রিস্ক না নিয়ে ইউনিভার্সিটিতেই জয়েন করলাম। আর তখনই আমি হয়ে গেলাম আর 10 জনের মতো সাধারণ একজন মানুষ। ভার্সিটির অন্য শিক্ষকদের সঙ্গে আমার পার্থক্যটা কোথায়, আমি আলাদা কোথায়, এই চিন্তা আমাকে প্রায় পাগল করে তুলল। বরং আমার অবস্থান খানিকটা নিচের দিকেই, কারণ অনেক শিক্ষকই বেশ নামকরা। ছাত্রছাত্রী এবং দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা আছে এমন শিক্ষকের সংখ্যাও কম নয়। সেই তুলনায় আমি যেন স্রেফ একজন চাকরিজীবী। অন্যান্য পেশার লোকজনের সঙ্গে আমার তফাৎ সামান্যই। ইউনিভার্সিটির আবার অদ্ভুত কিছু ট্রেডিশন আছে, যেমন তরুণ শিক্ষকদের কোনো গুরুত্বপূর্ণ কোর্স দেওয়া হয় না। টিউটোরিয়াল ক্লাস বা ল্যাব ক্লাস নেওয়ার মতো অগুরুত্বপূর্ণ কাজ করতে হয় তাদের। অর্থাৎ ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয় তুমি অনভিজ্ঞ, তুমি তুচ্ছ, তাই তুচ্ছ কাজটি করতে হবে তোমাকে। ছাত্রজীবনে ফার্স্ট বয়ের মতো মহা গুরুত্বপূর্ণ পজিশন থেকে এই হঠাৎ পতন ভার্সিটি শিক্ষকদের জন্য এক বিরাট ট্র্যাজেডি, একরকম মৃত্যুই বলা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্যারিয়ার শুরুই করেন তাদের গৌরবময় অতীতের মৃত্যু দিয়ে। এই উপলব্ধি আমাকে একটা বিরাট ধাক্কা দিয়েছিল। আমার আলাদা হতে চাওয়ার পথ পরিক্রমায় ওই প্রথম ছন্দপতন হলো। আমি বুঝতেই পারিনি অথবা বুঝতে চাইনি যে এ এক ভিন্ন কমিউনিটি। আজকে যারা বিখ্যাত শিক্ষক, তাদের অবস্থানও একদিন আমার মতোই ছিল। নিজের উপলব্ধি, জ্ঞান, দর্শন, চিন্তাভাবনাগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেব, এরকম একটি উচ্চাভিলাষ হয়তো আমার মধ্যে ছিল। আর তেমন কোনো সুযোগ সহসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখে বেশ মুষড়ে পড়েছিলাম। যেখানে ক্লাসই নিতে পারছি না, সেখানে এই অভিলাষ পূরণ করার সুযোগই বা কোথায়? ব্যাপারটা তো এমন নয় যে এক একজন ছাত্র বা ছাত্রীকে ধরে ধরে উপলব্ধির কথা বলা শুরু করলাম। ছাত্র শিক্ষকের সম্পর্কটি বেশ জটিল। একদিনে তা গড়ে ওঠে না, এবং গড়ে ওঠার জন্য ক্লাসরুমটা খুব জরুরি। সেখানে ছাত্রছাত্রীরা প্রথমে তাদের শিক্ষকটিকে জরিপ করে। ভালো লাগলে 2-4 দিনে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক। অন্তত আমি যখন ছাত্র ছিলাম তখন এরকমই ছিল ব্যাপারটা। কিন্তু কোনো কোনো শিক্ষকের সঙ্গে কোনোদিনই কোনো সম্পর্ক গড়ে ওঠে না, বছরের পর বছর পড়লেও না। ওই যে পছন্দ অপছন্দের ব্যাপার, তা আমি তো নিজেকে পরীক্ষা করার সুযোগই পাচ্ছি না। কি করে বুঝবো যে ওরা আমাকে গ্রহণ করছে কিনা, আমার চিন্তার জগৎ ওদেরকেও আলোড়িত করছে কিনা? আর যদি ওদের কাছে নাই পৌঁছানো গেল, তাহলে এ পেশায় এসে লাভ কি? এইসব ভাবনা আমাকে খুব পীড়া দিচ্ছিল। আমার আরো বয়স হতে হবে, আরো ডিগ্রি লাগবে, আরো অভিজ্ঞ হতে হবে, তবেই না আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়া হবে। অতএব সবার মতো আমিও বিদেশে পাড়ি জমালাম। কিন্তু তার আগে আমার ভালো না লাগার অসুখ শুরু হয়েছিল।
কিছুই ভালো লাগতো না, কিছুই না। চাকরি বাকরি, পড়াশোনা, আড্ডা টাড্ডা কিছুই না। তাছাড়া ইউনিভার্সিটিতে পড়ার সময় যে দু চারজন বন্ধু বান্ধব জুটেছিল, তারাও জীবিকার সন্ধানে দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। কেউ সরকারি চাকরি নিয়ে মফস্বলে, কেউ বা আবার বিদেশে। দু একজন ঢাকায় থাকলেও তারা ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ল যে তাদের সঙ্গে দেখা হওয়াটাই একটা ঘটনা হয়ে দাঁড়ালো। এদিকে বাসায় বাবা মা ছাড়া আর কেউ নেই। দু বোনেরই বিয়ে হয়ে গেছে। তারা তাদের সংসার সামলাতেই মহাব্যস্ত। আব্বা অখণ্ড অবসর জীবন কাটাচ্ছেন। মাঝে মাঝে তাকে কি যে বিষণ্ণ মনে হতো। আব্বার সঙ্গে কখনোই আমার খুব বেশি কথাবার্তা হতো না, যদিও তাকে আমি বেশ পছন্দ করতাম। বাসায় আমি বরাবরই ছিলাম ভীষণ রকম চুপচাপ, নিজের ভেতরে মুখ গুজে থাকা মানুষ। বইয়ের জগৎটাই ছিল আমার নিজস্ব পৃথিবী। তবুও আব্বা আমাকে মাঝে মাঝে ডাকতেন, মজা করে নিজের জীবনের নানা কাহিনী বলতেন। কিন্তু তার ভেতরে যে গভীর এক বিষণ্ণতা আছে, হাহাকার আছে, তা বুঝতে আমাকে খুব বেশি বেগ পেতে হয়নি। এর কারণটি অবশ্য বোঝা সহজ ছিল না। তবে একবার মনে পড়ে, কথায় কথায় তিনি বলেছিলেন, একটি জীবন কাটিয়ে এলাম, কিন্তু বুঝতেই পারলাম না এই জীবনের উদ্দেশ্যটা কি ছিল। আব্বা তার পেশাগত জীবনে সাফল্যের চূড়ায় উঠেছিলেন। নিজ পেশার সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। ছেলেমেয়েদেরকে শিক্ষিত ও আদর্শবান করে গড়ে তুলেছিলেন। মেয়েদেরকে ভালো ঘর, ভালো বর দেখে বিয়ে দিয়েছিলেন। আপাত দৃষ্টিতে তাদের সুখী মনে হতো। ছেলেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মতো একটি সম্মানজনক পেশায় নিয়োজিত। শুধু তাই নয়, আত্মীয় স্বজনদের অনেককেই তিনি যথাসাধ্য চেষ্টা চরিত্র করে দাঁড় করিয়ে দিয়েছিলেন। অর্থাৎ একজন সামাজিক স্বাভাবিক মানুষ যা চায় তার সবই তিনি পেয়েছিলেন। সাফল্য বলতে সাধারণভাবে যা বোঝায় সবই ছিল তার করতলগত। তবুও তার এই প্রশ্ন, এই দীর্ঘশ্বাস, এই হাহাকার আমাকে জীবন সম্বন্ধে নতুন করে ভাবতে শিখিয়েছিল। আপাত সফল মানুষের ভেতরেও যদি এই হাহাকার ও দীর্ঘশ্বাস থাকে, তাহলে সাফল্যের জন্য এত ব্যগ্রতা কেন? এত হইহুল্লা, এত চিৎকার চেঁচামেচি, এত ব্যস্ততা, এত চেষ্টা চরিত্র কেন? যে প্রশ্ন আব্বা ৬০ বছর বয়সে এসে করেছেন, হয়তো অনেক আগে থেকেই সেটা তার মধ্যে ছিল। আমার মধ্যে জেতা এখন থেকেই তীব্র আকার ধারণ করে বসে আছে। এসব প্রশ্ন সঙ্গে নিয়েই আমি বিদেশে গেলাম, আর গিয়ে আরো মুষড়ে পড়লাম। মানুষ সেখানে আরো ব্যস্ত ও ব্যগ্র, প্রায় যান্ত্রিক হয়ে উঠেছে। কিসের নেশায় যে তারা এমন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে আমি তার কারণই খুঁজে পেলাম না। এমনিতেই ভিন্ন দেশ, ভিন্ন ভাষা আর অচেনা সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে কষ্ট হচ্ছিল। তারপর মানুষের এই যান্ত্রিক রূপ আমাকে একদম হতবিহ্বল করে তুলল। পড়াশোনা করছিলাম ঠিকই, কিন্তু ভালো লাগছিল না। ২ বছর পর দেশে ফিরলাম আব্বার মৃত্যুর সংবাদ পেয়ে। তাকে তো বেশ সুস্থ সবলই দেখে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেই পারিনি। শেষ পর্যন্ত কি তিনি তার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলেন? তার মৃত্যু সংবাদ পেয়ে প্রথমে এই কথাটিই মনে হয়েছিল আমার। মনে হয় না। আজ এই মৃত্যুশয্যায় শুয়ে আমার মনে হচ্ছে এসব প্রশ্নের উত্তর মেলে না। মানুষকে কিছু কিছু প্রশ্ন সঙ্গে নিয়েই কবরে যেতে হয়। দেশে এসে আমার মনে হলো ফিরে যাওয়ার কোনো মানে হয় না। ইউনিভার্সিটি থেকে ৫ বছরের ছুটি নিয়ে গিয়েছিলাম। ছুটি ক্যান্সেল করে আবার জয়েন করলাম। পরিচিত সবাই খুব অবাক হয়েছিল। সবার একই প্রশ্ন, কেন আমি এমন করলাম? কেন পড়াশোনা শেষ না করেই স্থায়ীভাবে ফিরে এলাম? আমি কখনো এইসব প্রশ্নের উত্তর দিইনি, কিংবা উত্তরটা আমার স্পষ্টভাবে জানা ছিল না। বরং জীবনযাপনের উদ্দেশ্যটা বড্ড ধোয়াটে মনে হতো। উত্তরটা যেন পেলাম অনেকদিন পর, এই কয়েক বছর আগে, কবি শামসুর রহমানের একটি সাক্ষাৎকার পড়ে। জীবনের অর্থ সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, জীবনের কোনো অর্থ নেই, আমরা অর্থ আরোপ করি। ব্যাপারটি এরকম। মনে করো আমরা একটি ঘরে আছি। সেই ঘরে ৪টি শূন্য দেয়াল। দেয়ালগুলোকে আমরা ভরিয়ে তুলতে চাই। এখানে অবশ্য কয়েক রকম কাজ করা যায়। যেমন সুন্দর সুন্দর ছবি এঁকে শূন্য দেয়ালগুলোকে আমরা আরো সুন্দর আর মনোহর করে তুলতে পারি। অথবা থুথু ছিটিয়ে প্রস্রাব করে দেয়ালগুলোকে নোংরা করে ফেলতে পারি। কিংবা স্রেফ শূন্য দেয়ালের দিকে তাকিয়ে থেকে সারাদিন কাটিয়ে দিতে পারি। আমি ওই প্রথমটির পক্ষে। এই সাক্ষাৎকার পড়ে আমি দারুণভাবে চমৎকৃত হয়েছিলাম। শামসুর রহমান কবি, তিনি তাই শূন্য দেয়ালে সুন্দর সব ছবি আঁকতে চান, কিন্তু আমি তো তা নই।
আবার থুতু টুতু ফেলে নোংরা করার মতো মানুষও আমি নই। আমি আসলে তৃতীয় দলের সদস্য, স্রেফ তাকিয়ে থেকে সময় কাটানো মানুষ। জীবনের পক্ষে আমার তাই কোনো উদ্যোগ ও আয়োজন ছিল না, থাকলেও বিশেষ লাভ হতো না। শামসুর রহমানের মতো একজন কবিরও যে অতৃপ্তি ধরা পড়েছিল সেই সাক্ষাৎকারে। বলেছিলেন, কিছু ছবি আমি হয়তো আঁকতে পেরেছি, আরো অনেক আঁকার ছিল, হয়নি, হলো না, হয়তো কোনোদিন হবেও না। আমার নিজস্ব দেয়ালের অনেকখানি শূন্যই রয়ে গেল, কেবল দেখে দেখেই কাটিয়ে দিলাম। সেখানে আমি উদ্যোগী হলেও বা কতটুকু সুন্দর ছবি আঁকতে পারতাম, তার চেয়ে এই ভালো হয়েছে, নিছক দেখে দেখেই কাটিয়ে দেয়া গেল একটি জীবন। সুনীল গঙ্গোপাধ্যায়ের একা এবং কয়েকজন উপন্যাসের বড়বাবু বর্ণাঢ্য এক চরিত্র। জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজতে গিয়ে যিনি কোনোদিন কোথাও থিতু হতে পারেননি, মৃত্যুর সময় বিড়বিড় করে বলেছিলেন, দেখে গেলাম। উপন্যাসটি পড়ার সময় অতটা সচেতন ছিলাম না, কিন্তু পরে আমার মনে হয়েছে ওটাই ছিল তার সারা জীবনের অর্জিত দর্শন। দেখে গেলাম, অর্থাৎ তিনি ছিলেন কেবলই দর্শক। একটি বর্ণাঢ্য জীবনের অধিকারী হওয়া সত্ত্বেও কোথাও কোনো অংশগ্রহণ ছিল না তার। যদিও আমার জীবনটা মোটেই বর্ণাঢ্য নয়, বরং ভীষণ রকম সাদামাটা, তবুও নিজেকে আমার বড়বাবুর মতো মনে হয়। মনে পড়ে আমার এইসব চিন্তাভাবনায় বিরক্ত হয়ে আমার এক বন্ধু নাজমুল, বিপ্লবী রাজনীতির প্রতি যার অকুণ্ঠ সমর্থন কোনোদিনও এতরকম ম্লান হয়নি, বলেছিল, তোর সমস্যাগুলো সব বানোয়াট, মন গড়া। বানোয়াট? হ্যাঁ, বানোয়াটই তো। কেন বানোয়াট বলছিস কেন? এসব হচ্ছে তোর অতিরিক্ত বই পড়ার ফল। ইউরোপীয় বিচ্ছিন্নতাবোধ, ওদের মতো করে জীবনকে ব্যাখ্যার চেষ্টা করা, এসবই তুই পেয়েছিস ওসব দেশের সাহিত্য পাঠের ফল হিসেবে। তুই যেভাবে নিজেকে তৈরি করেছিস সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে অবাস্তব, অসম্ভব, উদ্ভটই বলা যায়। ইউরোপের সমস্যাটি সামাজিকভাবেই আছে, আমাদের তা নেই। আমাদের সামাজিক বাস্তবতা অন্যরকম। আমরা এসব সমস্যা কেবল তৈরি করি। নিঃসঙ্গতাবোধ বা বিচ্ছিন্নতাবোধ শুধু ইউরোপীয় মানুষদেরই থাকতে পারে, আমাদের তা থাকতে নেই। পারে, আমাদেরও তা থাকতে পারে, তবে এটা বানানো। এসব হচ্ছে বইয়ে পড়া সমস্যার বিলাসী চর্চা। বৃহত্তর জনজীবনের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, যারা সবকিছু জেনে বুঝেও চোখ বুজে থাকতে চায়, তারাই এসব দুঃখবিলাস তৈরি করে নেয়। বুঝলাম, বৃহত্তর জনজীবনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলে বিচ্ছিন্নতা বোধে ভুগছি। কিন্তু তুই তো নিজেকে খুব সংশ্লিষ্ট বলে দাবি করিস। তোর কখনো নিজেকে নিঃসঙ্গ মনে হয় না? মনে হয় না যে জীবন ব্যাপারটাই একটা অর্থহীন বাগাড়ম্বর মাত্র? হয়, হবে না কেন? জীবন তো অর্থহীনই, কিন্তু সেই বোধ আমাকে তোর মতো অসুস্থ করে তোলেনি। জীবনকে অর্থহীন মনে হয় বলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি? নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সবই তো করি, শুধু বৃহত্তর জনগোষ্ঠীর কথা উঠলেই ওসব প্রসঙ্গ তুলে নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা কেন? আমি তো মনে করি একটি নির্দিষ্ট সামাজিক পটভূমিতে একটি নির্দিষ্ট সময়ে একজন নির্দিষ্ট মানুষের জন্ম নেওয়ার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এর আগে বা পরে যে তার জন্ম হয়নি, কারণটি নিশ্চয়ই এই যে এই সময়ে এই সমাজে তার একটি ভূমিকা রাখার কথা। আমি সেই ভূমিকা রাখার জায়গাটি খুঁজে বের করতে চাই। আমি কিছু বলার আগেই ও আবার বলতে শুরু করলো, দেশের মানুষের এত বিপুল সমস্যা যে তুই যদি তাদেরকে নিয়ে একটু ভাবতি, তাহলে নিজের সমস্যাগুলোকে নিছক দুঃখবিলাস বলে মনে হতো। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেখানে জীবনের তথাকথিত দার্শনিক ব্যাখ্যা খোঁজা এক শ্রেণীর শিক্ষিত মানুষের বিলাসিতা ছাড়া আর কি? দেখলাম ও উত্তেজিত হয়ে উঠেছে। আমি আর কোনো কথা বলার প্রয়োজন বোধ করলাম না। উত্তেজিত মানুষদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না আমার। হয়তো ওর কথাগুলো ঠিক, এবং জীবনকে দেখার এও এক চমৎকার দৃষ্টিভঙ্গি, কিন্তু এটাকে একপেশে বলে মনে হলো আমার। এর বিপরীতে বলা যেত অনেক কথাই। যুক্তি তর্ক করতে গেলে অনেক তিক্ত প্রসঙ্গ এসে পড়ার সম্ভাবনা আছে বলে চুপ করে রইলাম। আমি বলতে পারতাম, জীবনের দার্শনিক ব্যাখ্যা খোঁজাটা যদি বিলাসিতা হয়, তাহলে শিক্ষিত মানুষের অধিকাংশ কার্যকলাপই বিলাসিতার পর্যায়ে পড়ে। বলা যেত, তুই যে প্রেম করছিস সেটা কি বিলাসিতা নয়? বৃহত্তর জনগোষ্ঠীর দুঃসহ জীবনযাপন আর তোর এই প্রেম কি একসঙ্গে যায়? শুধু তাই নয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবনের সঙ্গে শিল্পকলার কোনো কিছুই, অর্থাৎ কবিতা, গল্প, উপন্যাস, চলচ্চিত্র, নাটক, চিত্রকলা, সঙ্গীত, কিছুই যায় না। আর এগুলোর মধ্য দিয়ে যারা সমাজকে চেনাতে চায়, তারা আরো বিভ্রান্তির মধ্যে থাকে। মধ্যবিত্তের ড্রয়িং রুম থেকে কি আর জনজীবন চেনা যায়? তাই বলে কি শিল্পীরা তাদের শিল্পকর্ম থেকে বিরত থাকবেন, কারণ তা এক প্রকার বিলাসিতা?
বিজ্ঞানীরা বিজ্ঞান চর্চা থেকে বিরত থাকবেন কারণ তাও এক বিলাসিতা। এসব ওকে বলে লাভ নেই, তাতে উত্তেজনা বাড়বে। আমার স্বভাবটাই এমন যে উত্তেজনার সম্ভাবনা থাকলে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিতে চেষ্টা করি। ফলে আমার বলা হয় না, ও খুব মৌলিক একটা জায়গায় ভুল করেছে। বৃহত্তর জনজীবনের কথা বলেছে ও, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ যে বৃহত্তর জীবনবোধ, তার কথা ভাবছে না। যে একটি মাত্র জীবন নিয়ে মানুষ পৃথিবীতে আসে, সেই জীবনকে যে কোনোভাবে যাপনের অধিকার তার আছে, যদি সেই যাপন পদ্ধতিটা অন্য কারোর জন্য ক্ষতিকর না হয়। আমার নিঃসঙ্গতা কি বিচ্ছিন্নতা তো কারো ক্ষতি করছে না। আমি নিজেকে নিয়ে নিজেতেই মগ্ন, আর এ মগ্ন থাকার অধিকার আমার আছে। এ শুধু ইউরোপীয়দের একচ্ছত্র অধিকার নয়। আমি এসব নিয়েছিলাম, খুব মন্দ ছিলাম তা বলা যায় না। আমার যেহেতু কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না, কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না, তাই অংশগ্রহণবিহীন দর্শকের জীবনযাপন করতে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু এর মধ্যেই একটা ভুল করে ফেললাম, বিয়ে। আমার নিষ্পৃহ জীবনযাপনের সঙ্গে এই ব্যাপারটি যায় না। তবুও যে কেন আমি বিয়েতে রাজি হয়েছিলাম বহুবার নিজেকে জিজ্ঞেস করে উত্তর পাইনি। তবে কি আমার মধ্যেও একজন সংসারকাঙ্ক্ষী মানুষ লুকিয়েছিল? হয়তোবা। তো আমার নিজের পছন্দের কেউ ছিল না বলে বিয়েটা হয়েছিল প্রধানত বোনদের পছন্দে আর মার আগ্রহে। পৃথিবীর সব বোনের কাছেই তাদের ভাইরা এক একজন রাজপুত্র। হয়তো সেজন্যই আমার জন্য তারা একজন রাজকন্যা খুঁজে এনেছিল, নীলা। সে ছিল রূপসী এবং উচ্ছল আর প্রাণবন্ত, কিন্তু ওদের ওই পছন্দটি সঠিক ছিল না। আমি তো আর সত্যিই রাজপুত্র নই, বরং ছিলাম ওর বিপরীত স্বভাবের। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শত প্রতিকূলতার মধ্যেও জীবনকে আনন্দময় করে তুলতে জানে। ও ছিল সেই রকম। কিন্তু আমার সঙ্গে মিলবে কেন? মিলল না। বুঝতে পারছিলাম ও মেলাতে চাইছে, আমাকে বুঝাতে চাইছে, আমার মনের মতো হতে চাইছে, আমার যাবতীয় অদ্ভুত স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে চাইছে। কিন্তু ও বোঝেনি আমার মনের মতো হতে চাওয়াটা বোকামি। কারণ কি যে আমার মনের মতো তা আমি নিজেই জানতাম না। প্রথম প্রথম আমিও ওর সঙ্গে একটু আধটু তাল মেলাতে চেয়েছিলাম, কিন্তু আমার মতো চিরবিষণ্ণ মানুষের পক্ষে কতটুকুই বা প্রাণবন্ত হওয়া সম্ভব। আমার সবকিছুই ম্লান আর ম্রিয়মাণ। এমনকি শারীরিক সম্পর্কেও আমি উত্তেজনা আনতে পারিনি। শত চেষ্টা করেও আমাকে জীবনের পক্ষে দাঁড় করাতে পারেনি। তবুও কষ্টে সৃষ্টে বছর দুয়েক লেগেছিল, তারপর চলে গেল। নাজমুল ওকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। শুনেছি ও বলেছে, আমি তো এতদিন একটা পাথরের সঙ্গে সংসার করলাম, আর কতদিন করতে বলেন। শুনে আমি অবাক হইনি। আমার সম্বন্ধে এর চেয়ে আর কি বা বেশি বলা যায়। বিয়ের মাস ছয়েকের মাথায় মা মারা গেলেন, সম্ভবত আমার দায় দায়িত্ব অন্য আরেকজনের কাঁধে চাপাতে পারার আনন্দ নিয়ে। নীলা চলে যাবার পর তা একেবারে একা হয়ে গেলাম আমি। বাসায় আর কেউ নেই। রান্না করে দেওয়ার জন্য দুবেলা একজন ঠিকেছি আসে, তাছাড়া বাদবাকি সময়টুকুতে আমি নিঃসঙ্গ পড়ে থাকি ভেতরের ঘরে। ইউনিভার্সিটি আর বাসা, এছাড়া আর কোথাও যাওয়া হয় না। কালে ভদ্রে বোনদের বাসায় যেতাম। ওরা কান্নাকাটি আর ওদের কাছে গিয়ে থাকার জন্য পিড়াপিড়ি করে বলে বিরক্ত হয়ে তাও বাদ দিলাম। এমনই এক সময় কোনো এক রাতে আমার প্রথম স্ট্রোক হলো। ব্যাপারটা যে স্ট্রোক আমি তা বুঝতেই পারিনি, কিন্তু এমন অভূতপূর্ব ভয়ঙ্কর কষ্ট হচ্ছিল যে বলার মতো নয়। বাসায় আমি একা, হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। পরদিন সকালে বুয়া এলে তাকে একটা স্কুটার ডেকে দিতে বললাম। তারপর একাই গিয়ে হাজির হলাম হাসপাতালে। ডাক্তাররা জানালেন যে আমার স্ট্রোক হয়েছিল। বললেন, আপনার কপাল ভালো, অল্পের উপর দিয়ে গেছে। কপাল ভালো? কে জানে, অল্পের উপর দিয়ে না গিয়ে বেশির উপর দিয়ে গেলেই কি বা ক্ষতি হতো। মরে পড়ে থাকতাম, এই তো। এর এমন কি ঘটনা? সম্ভবত ওই সময়ই আমার মনে হয়েছিল আমার যেন মৃত্যু হয় হাসপাতালের শুভ্র বেডে শুয়ে, এবং মৃত্যুর সময় যেন আমার পাশে কেউ না থাকে। হাসপাতাল থেকে ফেরার পর ভেতরে ভেতরে বেশ দুর্বল হয়ে পড়েছিলাম। খুব একা আর অসহায় লাগতো আমার। রাতগুলো হয়ে উঠেছিল দুঃসহ। এক ফোঁটা ঘুম হতো না আমার, আর মনে হতো এই রাত বুঝি কখনো শেষ হবে না। কিছু ভালোও লাগতো না, এমনকি বই পড়তেও না। কেউ বাসায় এলে বেশ বিরক্ত হতাম, এবং স্পষ্টই তা প্রকাশ করতাম। তবুও আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছাত্রছাত্রীরা আসতো মাঝে মাঝে। সামাজিকতা, এই জঘন্য সামাজিকতা থেকে আমার মুক্তি মেলেনি কোনোদিন। নিজেকে যথাসম্ভব দূরে সরিয়ে নিয়েও আমি এই লোকগুলোর কাছ থেকে রেহাই পাইনি। তারা এলে কখনো ভালো করে কথা বলতাম না, মুখ ফিরিয়ে রাখতাম অন্যদিকে। তাদের মুখ নিঃসৃত
সহানুভূতিপূর্ণ কথাবার্তাগুলোকে আমার কাছে দুর্গন্ধময় বলে মনে হতো। একসময় এমন হয়েছিল যে একমাত্র নাজমুল ছাড়া অন্য কোনো বন্ধুকেও সহ্য করতে পারতাম না আমি। অনেক মতবিরোধ সত্ত্বেও নাজমুলই এখন পর্যন্ত আমার শ্রেষ্ঠ বন্ধু। একমাত্র ওই শেষ পর্যন্ত বন্ধুত্বের সকল পরীক্ষায় লেটার মার্কস পেয়ে টিকে রইল। সেই সময় মাঝে মাঝেই খোকনকে মনে পড়তো আমার। ছোটবেলার মতো ওর সঙ্গে মনে মনে কথা বলতাম, আর মনে হতো আমার একটা সন্তান হলে ভালোই হতো। এমনও মনে হতো খোকনের প্রতি আমার যে আদর, স্নেহ, ভালোবাসা, সেটা আসলে বাৎসল্য স্নেহরই অপরিণত সংস্করণ। হয়তো একটি বাচ্চা হলে আমি আবার এক খোকনকে ফিরে পেতাম। কিন্তু 2 বছরের বিবাহিত জীবনে আমাদের কেন কোনো সন্তান হলো না কে জানে। আসলে এই বিষয়ে নীলার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। একটা বাচ্চা নেওয়া যায় কিনা, বা নিলে কেমন হয়, কিংবা কবে নেওয়া যায়, এসব কিছুই না। এমনকি আমি নিজে কোনো নিরোধকই ব্যবহার করিনি। তবু কেন যে হলো না। নীলাও হয়তো আমাকে ছেড়ে চলে যেত না। তবে কি ওই গোপনে কোনো প্রোটেক্টিভ ব্যবস্থা নিয়েছিল? ওর কি ভেতরে ভেতরে এমন কোনো প্রস্তুতি ছিল যে এই লোকটির সঙ্গে শেষ পর্যন্ত ওর সংসার টিকবে না? কথাটা আর কোনোদিনেও জানা হবে না। প্রথম স্ট্রোকের 3 বছর পর দ্বিতীয় স্ট্রোক হলো। ডাক্তাররা বললেন এবারেও টিকে গেলেন, কিন্তু সাবধান, এরপর যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা আর কি, মৃত্যুই তো। এ আর এমন কি, আমি তো সদা প্রস্তুত হয়েই আছি। ডাক পড়লেই চলে যাব। এবারেও যে গেলাম না, তার জন্য নিজের উপরই ক্ষুণ্ণ হয়ে রইলাম অনেকদিন। আর সাবধান হবারই বা কি আছে? ডাক্তাররা টেনশন করতে না করেছেন, অতিরিক্ত পরিশ্রম করতে নিষেধ করেছেন। আমি আর কোনোটাই করি না, সেরকম সুযোগই তো নেই। তবু আমি তৃতীয়বারের মতো আক্রান্ত হলাম। এবার বোধহয় আর টেকা যাবে না। অন্তত সবার হাবভাবে সেরকমই মনে হচ্ছে। তা খারাপ হয় না। এবার শেষ হোক এ খেলা। ঈশ্বরের সাজানো নাটকে আমরা সব অনিচ্ছুক পাত্রপাত্রী। সেই নাটকে আমার তো কোনো ভূমিকাই ছিল না। এবার তবে দৃশ্যপট থেকে এই অপ্রয়োজনীয় চরিত্রটির প্রস্থান ঘটুক। বিকেল পড়ে আসছে। গোধূলি লগ্নের ম্লান কমলা রঙের রোদ পৃথিবীটাকে কি বিষণ্ণ করে তুলেছে। আর আমি নিঃসঙ্গ শুয়ে আছি হাসপাতালে শুভ্র বিছানায়। যাওয়ার জন্য চমৎকার এক সময়। কিন্তু এই মহার্ঘ মুহূর্তেও সামাজিকতা থেকে মুক্তি নেই আমার। কারণ বাইরে কার যেন উপস্থিতি টের পাচ্ছি। বিরক্ত হয়ে তাকিয়েছিলাম, কিন্তু আমার জন্য বিস্ময় অপেক্ষা করছিল। দরজা ঠেলে যে প্রবেশ করলো তাকে কোনোভাবেই প্রত্যাশা করিনি আমি। নীলা। আমি নির্নিমেষ তাকিয়ে রইলাম। এতদিন পর আবার কেন এলো? এবার তাহলে নিশ্চিত হওয়া যায় আমি সত্যিই যাচ্ছি, নইলে ওর তো আসার কথা নয়। যদিও আমাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়িটা হয়নি, ও বা আমি দ্বিতীয়বার বিয়েও করিনি, তবুও এতদিন যার আসার কথা মনে হয়নি, আজ এলো কেন? আমি কোনো কথা না বলে তাকিয়ে রইলাম। এখনো কি সুন্দর রয়ে গেছে ও। নীলা ঘরের মাঝখানে এসে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কুণ্ঠিতভাবে এগিয়ে এসে আমার মাথার কাছে বসল। তারও খানিকক্ষণ পর আরো কুণ্ঠিতভাবে আমার কপালে হাত রেখে জিজ্ঞেস করলো, কেমন আছো? ওর কণ্ঠ কি ভেজা? আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। হ্যাঁ, তাই তো। নীলা কাঁদছে। ওর ভেজা চোখে উৎকণ্ঠা, মমতা আর ভালোবাসা। আমার সবকিছু হঠাৎ ওলটপালট হয়ে গেল। এতকাল আমি নিজেকে একজন দর্শক হিসেবে ভেবে এসেছি, কেবল দেখে যাচ্ছি, এই ছিল আমার দর্শন। কিন্তু হঠাৎ আমার মনে হলো সারা জীবনে আসলে আমি কিছুই দেখিনি। কোনোদিন তো নীলার চোখে তাকিয়ে দেখিনি আমার জন্য কি আছে ওখানে। প্রেম, উৎকণ্ঠা, মমতা, নাকি ঘৃণা, বিতৃষ্ণা। এমনকি তাকিয়ে দেখিনি বাবা মা বা বোনদের চোখেও। কি ছিল তাদের চোখে আমার জন্য? আমার শত অপেক্ষায়ও যেসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে এ যাবৎকালেও ছেড়ে যায়নি, আমার বকাটকা শুনেও যেসব ছাত্রছাত্রী আমাকে উপেক্ষা করেনি, বরং অপমানিত হয়েও বারবার আমার কাছে ফিরে এসেছে, সেই ফিরে আসার মধ্যে তো কোনো স্বার্থ ছিল না। তাহলে কি ছিল? এসব আমার কোনোদিন দেখা হয়নি। আমি আসলে সারা জীবন এক অন্ধ দর্শকের ভূমিকা পালন করে গেছি। এ কথা মনে হতে জীবনটাকে আরো ব্যর্থ, ম্লান, আরো ম্রিয়মাণ মনে হলো। আমি অবাক চোখে নীলার চোখে তাকিয়ে রইলাম। মনে হলো এই এতদিনে আমার দেখা হলো। দেখা হলো কেন এবং কিভাবে এই দুঃসহ পৃথিবীতে মানবিক সম্পর্কগুলো টিকে থাকে। কেন কিভাবে এই অর্থহীন জীবনের মধ্যেও মানুষ এমন মমতা বোধ করে, আর জীবন ও পৃথিবী এমন মধুর ও মোহময় হয়ে ওঠে। যাক, শেষ পর্যন্ত দেখা তো হলো। এই ভেবে আমি আবার খুশি হয়ে উঠলাম।
এবার তাহলে বলা যায়, দেখে গেলাম। এবার তাহলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায়।